একজন সাধারণ মানুষ হিসেবে যদি আমি বিবেচনা করি তাহলে আমি সত্যি ভালো নেই। এই ভালো না থাকার মূল কারণ যে আমার যারা হচ্ছে দেশ গড়ার কারিগর রয়েছেন তাদের এখনও বেতন হননি, তারা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, শিক্ষক কর্মচারীদের ভোগান্তি কমাতে ইএফটিতে বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে 3,48,761 জন শিক্ষককে ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। তবে এখনও শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন পাননি। ইতোমধ্যে রমজান শুরু হয়ে গেছে। 2 মাস ধরে বেতন না হওয়ায় শিক্ষক কর্মচারীরা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন দিতে কেন বিলম্ব হচ্ছে এবং কবে শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন পাবেন সে বিষয়ে আজকে আমাদের এই আলোচনা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার শিহাব উদ্দিন। শিহাব ভাই, কেমন আছেন? তানভীর নিশান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আজকে দ্বিতীয় রমজান এবং আমি সত্যিকার অর্থে ভালো নেই। আমি এই জন্য ভালো নেই কেননা আমরা যাদেরকে নিয়ে কাজ করি, বেসরকারি শিক্ষক যারা দেশ গড়ার কারিগর, সেই প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারী এখন পর্যন্ত জানুয়ারি মাসের বেতন পাননি। একজন সাধারণ মানুষ হিসেবে যদি আমি বিবেচনা করি তাহলে আমি সত্যি ভালো নেই। এই ভালো না থাকার মূল কারণ যে আমার যারা হচ্ছে দেশ গড়ার কারিগর রয়েছেন তাদের এখনও বেতন হননি, তারা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন। আপনাকে তারপরে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আমি সরাসরি প্রশ্নে চলে যাই। শিহাব ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন কবে পেতে পারেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন কবে পাবেন, আসলে এই প্রশ্নটা কিন্তু একেবারেই বেমানান। আমাদের ইসলাম ধর্মে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরিটা পরিশোধ করে দাও। রাইট, এরকম কিন্তু একটি নির্দেশনা আমাদের ইসলামে বলা আছে। তো আসলে একজন শিক্ষক পুরো ডিসেম্বর মাস চাকরি করেছেন, সেই শিক্ষক এখন পর্যন্ত তিনি জানুয়ারি মাসের বেতন পাননি। এটি আসলে অত্যন্ত লজ্জার একটা ব্যাপার যে আমরা খুবই লজ্জাজনক একটি বিষয় যে আসলে এই বিষয়টি আমাদের আলোচনা করতে হচ্ছে। তবে আমরা প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ করেছি। আজকেও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার যিনি উপপরিচালক রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, ইএমআইএস সেলের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই সপ্তাহে, চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষক কর্মচারীরা তাদের জানুয়ারি মাসের যে বেতন সেই বেতন পেয়ে যাবেন। খুব সম্ভবত আগামীকাল মঙ্গলবার অথবা আগামী বুধবার তারা এই বেতনটি পেয়ে যাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। শিহাব ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে, জানুয়ারি মাসের বেতন দিতে বিলম্ব হচ্ছে এবং কেন? আপনার কাছে কি মনে হচ্ছে কেন বিলম্ব হচ্ছে? তানভীর নিশান, দেখুন, আসলে বিলম্ব তাদের যে কথা, তাদের ভাষ্যটা আমি আগে বলবো, তারপরে হচ্ছে আমার যে অবজারভেশন, মানে আমার এই মাওসিতে ঘোরাঘুরি বা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরে যে আমার যে ব্যক্তিগত অবজারভেশন তৈরি হয়েছে সেটিও আমি শেয়ার করব। তো বেতন দেওয়ার কাজটি করে হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল, বা সংক্ষেপে যেটাকে বলা হয় ইএমআইএস সেল। তো সেই সেলের কর্মকর্তা জনাব খন্দকার আজিজুর রহমান, যিনি সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অর্থাৎ ওই সেলের প্রধান, তিনি যেটি জানিয়েছেন, তিনি যেটি বলেছেন যে আসলে প্রথমবারের মতো একটি প্রক্রিয়া চালু করতে হয়েছে, যার কারণে নানা টেকনিক্যাল ইস্যু থাকে, সেই ইস্যুগুলোর কারণে তাদের বেতন দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি কিন্তু বারবার করে একটি কথা বলছেন যে শিক্ষক কর্মচারীদের অসংখ্য ভুল রয়েছে তথ্যগত, মানে এমপিও শিটে যে তথ্যগুলো দেওয়া হয়েছে কিংবা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে তথ্য বা জাতীয় পরিচয়পত্রে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলোর অনেকগুলো ভুল রয়েছে। সেই ভুলগুলো আসলে কি করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে গেছে, যার ফলশ্রুতিতে তাদের এই বেতনের প্রস্তাবটা মন্ত্রণালয়ে পাঠাতে কিন্তু দেরি হয়ে গেছে এবং সার্বিকভাবে পুরো কার্যক্রমটাই দেরি হয়ে গেছে। তো আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা তো হচ্ছে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন এই প্রায়, আজকে হচ্ছে সোমবার, আগামীকাল মঙ্গলবার, আগামীকাল হলে প্রায় 2 সপ্তাহ হয়ে যাবে তারা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন করেছে গত সপ্তাহে। তো এই প্রস্তাবনা অনুমোদন, এরপরে হচ্ছে চিফ অ্যাকাউন্ট অফিসারের কাছে পাঠানো, তারপরে হচ্ছে সেই বেতনটা প্রসেস করে ব্যাঙ্কগুলোতে পাঠানোতে একটু সময় লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে সেই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় এবার লেগে গেছে। তো আমরা যখন তাদেরকে বলেছিলাম যে এত সময় তো লাগার কথা না, আপনারা তো ডিসেম্বর মাসের বেতন তো দিয়েই দিয়েছেন ভুল থাকার পরও, তাহলে সেই বেতন ছাড় করতে জানুয়ারি মাসে কেন বিলম্ব হচ্ছে? তারা আসলে এই প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারেন। তারা বারবার করে একই কথাই বলে যে আসলে টেকনিক্যাল কিছু ইস্যু রয়েছে, কারিগরি কিছু বিষয় রয়েছে, যার কারণে এই বেতন ছাড় করতে কিছুটা দেরি হচ্ছে। মন্ত্রণালয়ে আমরা যখন যোগাযোগ করি, মন্ত্রণালয় বারবার করে বলে যে মাওসি থেকে আমাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে দেরি করে, সেই প্রস্তাবগুলো আমরা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠিয়েছি, তারপরে হচ্ছে শিক্ষা উপদেষ্টা অনুমোদন করার পরে আমরা সেটা চূড়ান্ত আকারে ছাড় করে থাকি। তো আসলে আমলারা বা হচ্ছে আমলাতান্ত্রিক যে জটিলতা বা হচ্ছে মাওসির কর্মকর্তা
দের কালক্ষেপণ, এই সব কিছুর পিছনে কিছু না কিছু অবশ্যই কারণ রয়েছে। সেই কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। কিছু তথ্য আমাদের কাছে ভাষা ভাষা তথ্য এসেছে, সেই তথ্যগুলো নিয়ে আমরা কাজ করছি। সেই ভাষা ভাষা তথ্যের মধ্যে একটি রয়েছে যে কিছু মানুষ অভিযোগ তুলেছেন যে যে ব্যাংকগুলোর মাধ্যমে টাকা বন্টন করা হয়, যেহেতু 5 লাখ শিক্ষক কর্মচারীর বিষয়, তো এটি হচ্ছে অনেক বড় টাকা, বিশাল অঙ্কের টাকা। সেই টাকাগুলো ব্যাংকে যখন যায় তখন সেখান থেকে একটা ইন্টারেস্ট নাকি মানে এই মাওশির কর্মকর্তারা হচ্ছে পেয়ে থাকেন, যার কারণে এই প্রক্রিয়াটা যেন আবারও হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে ফিরে যায়, মানে আগে যেভাবে বেতন দেওয়া হতো সেই প্রক্রিয়া যেন ফিরে যায়। সেই জন্য আসলে মূলত ইচ্ছাকৃতভাবেই নাকি এরকম করে দেরি করা হচ্ছে। এটা কিন্তু ভাষা ভাষা তথ্য, এখন এই তথ্যের পক্ষে আমরা কোনো মানে তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারিনি। তবে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছি যে আসলেই যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেই বিষয়টা জনসম্মুখে আসা দরকার। তো বেতন দেরিতে হওয়ার কারণ মূলত তারা এটাই বলছে যে টেকনিক্যাল ইস্যু। তবে আমার কাছে টেকনিক্যাল কোনো ইস্যুই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এই যে টেকনিক্যাল ইস্যুগুলোর মাধ্যমে তারা কি বোঝাতে যাচ্ছে আর কি, তারা আসলে কি বোঝাতে চায় বা কি চায় না সেটি আসলে তারাই ভালো বলতে পারবে। কারণ তাদের কাছে যখন আমরা বারবার করে যাই তখন তারা কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারে না। বারবার করে একই কথাই বলে যে নতুন একটি প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি, সেই প্রক্রিয়াটি পুরোপুরি সচল করতে একটু সময় লাগবে। তবে তারা কিন্তু ডিসেম্বর মাসের বেতন কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে। নতুন প্রক্রিয়াটা কি সেটা কি বলেছে? নতুন প্রক্রিয়াটা হচ্ছে এই যে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ সরকারি কর্মচারীরা যেভাবে বেতন পায় ঠিক সেইভাবেই হচ্ছে তাদেরকে ইলেকট্রনিক, মানে হচ্ছে আপনার ইন্টারনেট ব্যাংকিং, আপনার টাকা হচ্ছে ব্যাংক থেকে সরাসরি হচ্ছে টিচারের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। বাট আগে হচ্ছে সেই চেক যেতে হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের তহবিলে, এরপরে সেখান থেকে হচ্ছে শিক্ষকরা অ্যানালগ পদ্ধতিতে অর্থাৎ ব্যাংকে গিয়ে চেক জমা দিয়ে আরও নানা কাঠখড় পেরিয়ে তাদের বেতন তুলতে হতো। এটা একটা ভালো দিক, তবে সেই ভালো দিকটা বাস্তবায়ন করতে গিয়ে শিক্ষকদের চরম ভোগান্তির মধ্যে আসলে ফেলে দেওয়া হয়েছে। জি তানভীর নিশান, আপনাকে ধন্যবাদ শিহাব ভাই। আমরা বর্তমান সময়ে দেখি যে সময় যে জিনিসটা এটা আর কি, এটা কিন্তু খুব দ্রুত চলে যায় এবং আমরা ইতোমধ্যে রমজান মাসে ঢুকে পড়েছি। তো এই রমজান মাসও কিন্তু দেখতে দেখতে চলে যাবে, সামনেই ঈদ, এবং এই মাসে আপনার কি মনে হয় যে শিক্ষক কর্মচারীরা বেতন এবং বোনাস এটা কি পেতে পারে? তানভীর নিশান, আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটি আমার মনে হয় যারা লাইভটি এই মুহূর্তে দেখছেন প্রায় সব শিক্ষকের মনেই এই প্রশ্নটি জন্ম দিয়েছে যে সামনে হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ আসছে, ঈদুল ফিতর। তো সেই ঈদুল ফিতরের খুব সম্ভবত এপ্রিলের 2 তারিখ বা 3 তারিখে খুব সম্ভবত বা 1 তারিখে ঈদ হবে। তো আসলে তারা মার্চের বেতন পাবেন কিনা, তো এখনও জানুয়ারি মাসের বেতনই এখনই পাননি, ফেব্রুয়ারি মাসের বেতন বাকি আছে, এরপরে হচ্ছে আসবে মার্চের বেতন, তারপরে হচ্ছে মার্চের বেতনের আগে বা এপ্রিলের আগে হচ্ছে ঈদের বোনাস। তো শিক্ষকদের কিন্তু 2 মাসের বেতন এবং একটা বোনাস কিন্তু অলরেডি পেন্ডিং হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে মার্চের বেতন, তার মানে টোটাল 3 মাস আমি যদি হিসাব করে দেখি। তো আসলে এই বেতনটা তারা বা ঈদের আগে বেতন বোনাস পাবেন বলে আমার খুব মনে হয় না, আমি খুব আশাবাদী না, যেহেতু আগেরগুলো অনেক লেন্দি হচ্ছে। ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে কোনো আলোচনা হয় নাই, জাস্ট জানুয়ারি মাসের বেতন তাদেরকে এই সপ্তাহে দেওয়া হবে। এই সপ্তাহে যদি আমি ধরি, আজকে হচ্ছে আপনার মার্চের 3 তারিখ, তো আমি যদি 6 তারিখ পর্যন্ত ধরি যে 6 তারিখের মধ্যে তাদের বেতন হচ্ছে, তাহলে কিন্তু এই সপ্তাহটা চলে গেল। আগামী সপ্তাহ শুরু হবে 9 তারিখ থেকে, রবিবার। তো 9 তারিখ থেকে যদি শুরু হয় তাহলে আপনি 9 তারিখ থেকে শুরু করলে ফেব্রুয়ারি মাসের বেতনটা প্রসেস করতে আপনার কিন্তু বেশ সময় লেগে যাবে, যেহেতু প্রত্যেকটা মাসের বেতন প্রসেস করতেই সময় লাগছে। তো ফেব্রুয়ারি মাসের বেতন যদি প্রসেস করতে সময় লাগে, আমি ধরে নিলাম যে এই মাসের শেষ দিকে ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন, তাহলে মার্চের বেতন স্বাভাবিকভাবে তিনি পাচ্ছেন না, সেটাই তো ঈদের পরে পাবেন। এখন বোনাসের ইস্যুটা আছে, বোনাস তো তারা এমনিতেই কম পায়, মাত্র 3125 টাকা বোনাস পান, সেই বোনাসটাও হয়তো তারা 3125 টাকা বোনাস। আচ্ছা, এটি আসলে লজ্জাজনক বিষয়। আমি আসলে শিক্ষকদের কষ্ট দিতে চাই না। আপনি যেভাবে বললেন আমার শুনেও কেমন লাগছে, 3150 টাকা। আসলে যারা এই বিষয়টি শুনবে তাদের প্রত্যেকের কাছেই খুব কষ্ট মনে হবে যে শিক্ষকতা পেশা হচ্ছে মহান পেশা, আমরা জানি। তো মানুষ গড়ার কারিগর যাদের বলা হয়, রাইট, মানুষ গড়ার কারিগর, সেই কারিগরদের বোনাস হচ্ছে 3125 টাকা। তো আসলে মানে এটা বলতেও আমাদের লজ্জা লাগে। আমাদের আসলে শিক্ষার ব্যবস্থা আমরা উন্নয়ন চাচ্ছি ঠিকই, কিন্তু শিক্ষকদের আমরা মূল্যায়ন করছি না, মূল্যায়নের বাইরে রেখে যাচ্ছে। তাদেরকে বেতন দিচ্ছি কম, বোনাস দিচ্ছি কম, ঠিকভাবে বেতন দিচ্ছি না, বোনাসও দিচ্ছি না, কিচ্ছু দিচ্ছি না। তাদেরকে শুধু বারবার করে আমরা বলছি যে আপনি হচ্ছে খাটেন, আপনি কামলা দেন, আপনি কামলা খাটতে থাকেন, আপনার ঘাম মানে শুকাক না শুকাক আপনাকে পরিশ্রম, আপনাকে বেতন কখন দিব তার ঠিক ঠিকানা নাই। আপনি এই প্রফেশনে আসবেন, আপনার মেধা নাই, আপনি চাকরি পেয়েছেন কোনো ভিন্নভাবে বা ভিন্ন ইস্যুতে, নানা রকম তালবাহানা আছে। মানে মূল কথা, শিক্ষকদের শুধু পরিশ্রমই করতে হবে, তাদের বেতন বোনাস নিয়ে কোনো দাবি করা যাবে না। আপনার বেতন আমি যখন ইচ্ছা তখন দেবো, আপনি কোনো আবেদন করতে পারবেন না, কোনো আপিল করতে পারবেন না আমাদের কাছে। এটি আসলে
মানে আমার খুব রাগ হয় মাঝে মাঝে যে আসলে শিক্ষা প্রশাসনে কারা বসে আছে, কারা এই বিষয়টি নিয়ে কাজ করছে, যে দেশের 95% শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কারণে করে হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীরা। সেই শিক্ষক কর্মচারীদের বেতন পেতে এত ভোগান্তি পোহাতে হয়, সেই শিক্ষক কর্মচারীদের বোনাস নেই, সেই শিক্ষক কর্মচারীদের বেতন পায় 12,000 12,500 টাকা, বোনাস পায় 3,125 টাকা। এটি আসলে সরকার মানে কি করছে? আমরা তো মানে আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার অন্ততপক্ষে এই শিক্ষকদের করুণ অবস্থা বুঝবে, তবে আসলে আমরা খুবই আশাহত, আমরা সত্যিকার অর্থে আশাহত যে অন্তর্বর্তী সরকারও এই শিক্ষকদের দুঃখ দুর্দশা কষ্ট কোনোটিই আসলে বুঝতে পারেনি। তারা হচ্ছে নিজেদের কোন কাজে ব্যস্ত বা কী কাজে ব্যস্ত, এত ব্যস্ততা তাদের কিসের? তাদের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি, শিক্ষকদের দুর্দশা তুলে ধরার চেষ্টা করছি, বা তাদের আসলে সময় নেই, শিক্ষকদের কথা শোনার মতো সময় নেই। প্রেস ক্লাবে আজকে দীর্ঘদিন ধরে শিক্ষকরা অনশন করছেন, আন্দোলন করছেন, তাদের সাথে দেখা করার মতো সময় নেই, আসলে তাদের সময় নেই। তারা শুধু শিক্ষকদের নির্দেশ দেবেন যে আপনারা ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দিলে আপনার চাকরি থাকবে না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, আপনি নিয়মিত স্কুলে হাজিরা না দিলে আপনার বেতন কাটা হবে, লেট করে আসলে বেতন কাটবে, আপনি ছুটি পাবেন না, আপনি নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে মানে মরে যান, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার কোনো যায় আসে না আমাদের। আপনাকে আমরা চাকরির ব্যবস্থা করে দিয়েছি, আপনি কামলা খাটবেন, কামলা দেবেন, আপনার ছুটি ছাটা কিছু লাগবে না, বেতন ভাতা কিছু লাগবে না, আপনি বিনা পরিশ্রমে করে যাবেন, এবং এইভাবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে। আসলে এটি বলতে যতটা মানে হাস্যকর একটি বিষয় হয়ে গেছে যে আসলে আমাদের বলার কিছু নাই। তানভীর নিশা, তারা আমার খুব সম্ভবত আমার ধারণা তারা হচ্ছে ঈদের আগে বেতন বা মার্চ মাসের বেতন তারা পাবেন না, বোনাসও পাবেন কিনা আমি এটা নিয়ে সন্দিহান। তানভীর নিশা, তাদের বেতন কত বললেন? 12,750 টাকা। সাধারণত এই বেতনটা মানে আমার যে এত বেতন, আমি যদি কারোর কাছে এই বর্তমান যুগে এসে বলি যে আমার বেতন এত টাকা, এই টাকার পরিমাণটা বলতেও লজ্জা লাগে। সেখানে তারা বেতন পাচ্ছে না, তাহলে এই কথাটা কিভাবে বলবে তারা? এইটাও তো আসলে একটা প্রশ্ন। আমি আপনাকে বলি, আসলে এই যে আমরা গতকালকে একটা স্টোরি করেছিলাম, আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আসলে বেতন না হওয়ায় প্রথম রোজা তারা কিভাবে পালন করেছেন। আপনি অবাক হয়ে যাবেন, এমন কিছু পোস্ট এসেছে যে আপনি চোখের পানি মানে ফেলতে বাধ্য। একজন শিক্ষক লিখেছেন যে তার কাছে একটা টাকাও নেই পকেটে, সে ইফতার করবে, সে পানি দিয়ে ইফতার করেছে। আরেকজন শিক্ষক কমেন্টস করেছে যে প্রথম রোজায় সে সেহরি করেছে, তারা যে মেসে থাকে সেই মেসে 3জন ব্যক্তি থাকেন এক রুমে, সেই এক রুমে তারা একটি ডিম ভাজি করে 3 ভাগ করে সেই ডিম খেয়ে তারা হচ্ছে রোজা রেখেছেন। অথচ আপনি দেখেন এই যে আমলারা, যারা তাদের ড্রাইভারকে বেতন দেয় 20,000 টাকার বেশি, যারা তেল খরচ পায় 50,000 টাকার মতো, 30-40,000 টাকা 50,000 টাকা শুধু গাড়ির তেল খরচ পায়, ড্রাইভারের বেতন পায় 20 থেকে 25,000 টাকা বা 30,000 টাকা। তারা তাদের ড্রাইভারদেরকে বেতন দিয়েছে, তারা নিজেরা বেতন পেয়েছে, তারা হচ্ছে স্টার কাবাব বা আরও যে নামি দামি রেস্টুরেন্ট, রেডিসন ব্লু, ইন্টারকন্টিনেন্টাল, এইভাবে এই ধরনের রেস্টুরেন্ট থেকে তারা প্রথম রোজায় খাবার নিয়ে এসে অর্ডার করে করে তারা হচ্ছে খেয়েছে। ইভেন আমি যদি ভুল না হয়ে থাকি, আমাদের উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদেরও অনেকে 5 স্টার হোটেলে ইফতার করেছেন। তারা টিএসসিতে যারা ছাত্র সংসদ রয়েছে নতুন বা জাতীয় নাগরিক পার্টি, তারাও হচ্ছে টিএসসিতে 1,000-2,000 মানুষকে নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইফতার করছে। সেখানে একটা বাজেট, সেই বাজেটটা কই থেকে আসছে? সেই বাজেটটা জনগণের টাকা থেকে কিন্তু যাচ্ছে সেই বাজেটটা। আপনি যে ইফতার করাচ্ছেন, আপনার কি নিজস্ব ফান্ড আছে? ফান্ড নেই। আপনাদেরকে হয়তো কেউ অনুদান দিয়েছে, বা হচ্ছে আপনারা ইউনিভার্সিটিগুলোকে যে বরাদ্দ দেন সেটা কিন্তু সরকারের জনগণের টাকা থেকে কিন্তু বরাদ্দ দেন। রাজশাহী ইউনিভার্সিটি নিজস্ব টাকায় তারা হচ্ছে পুরো মাসব্যাপী ইফতার কার্যক্রম পরিচালনা করছে। এই টাকা কই থেকে এসেছে? এটা কিন্তু জনগণের টাকা। এই টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয়, সেই বরাদ্দকৃত অর্থ থেকে এই টাকা দিয়ে তারা ইফতার করাচ্ছে। তাহলে আপনি জনগণের কাছ থেকে টাকা নিচ্ছেন, জনগণের টাকা দিয়ে হচ্ছে আপনি আরেকজনকে ইফতারের ব্যবস্থা করে দিচ্ছেন, অথচ সেই যে জনগণের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন সেই জনগণকেই আপনি না খেয়ে রাখছেন, সেই জনগণ পানি খেয়ে ইফতার ভাঙছে, সেই জনগণ হচ্ছে এক ডিম 3 ভাগ করে হচ্ছে খেয়ে রোজা রাখছে। এটি আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর কোনো ব্যাখ্যা সরকারের কাছে আছে? সরকার দিতে পারবে? সরকারের কাছে বললে সরকারকে বলবে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টাই করছি। তাদের এই চেষ্টা কবে শেষ হবে সেটা তারাই ভালো জানেন। তানভীর নিশান, না, বিষয়টা আসলেই হতাশাজনক। আপনার কাছে সর্বশেষ আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে, ইএফটিতে তথ্য সংশোধন না করলে বেতন বন্ধ হবে কিনা? আচ্ছা, ধন্যবাদ তানভীর নিশান। হ্যাঁ, শেষ প্রশ্নটি খুবই চমৎকার প্রশ্ন, এটি নিয়ে অনেকের আগ্রহ আছে। তো আপনার ইএফটিতে প্রথমে তাদের সিদ্ধান্ত ছিল যে মার্চের মধ্যে হচ্ছে তথ্য সংশোধন করতে হবে, এর মধ্যে তথ্য সংশোধন না করলে এপ্রিল থেকে তাদের বেতন বন্ধ হয়ে যাবে। তো সেই সময়সীমাটি তারা কিছুটা বাড়িয়েছে, সেটি হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত তারা হচ্ছে শিক্ষকদের বেতন দেবেন। তবে এই এপ্রিল মাসের মধ্যে তারা যদি হচ্ছে তাদের ইএফটিতে যে ছোটো ছোটো ভুলগুলো রয়েছে, ছোটো ছোটো ভুল বলতে আমি ছোটো ছোটো ভুল তারা তো স্কিপ করেছে, তবে বড় যে ভুলগুলো, মেজর, যে নামের বানান কিংবা হচ্ছে আপনার জন্ম তারিখ, মোবাইল নাম্বার, এই ভুলগুলো তারা হচ্ছে
আপনার এপ্রিলের শেষ দিন পর্যন্ত তারা সংশোধনের সময় দিচ্ছে। তবে এই সময়ের মধ্যে যদি আপনারা সংশোধন না করেন তাহলে মে মাস থেকে আপনাদের বেতন বন্ধ হয়ে যাবে। এবং এই তথ্যটি সংশোধন আপনারা কীভাবে করবেন, আপনাদের সংশ্লিষ্ট যিনি প্রতিষ্ঠান প্রধান রয়েছে, অর্থাৎ আপনি যে স্কুলে চাকরি করছেন সেই স্কুলের যিনি প্রিন্সিপাল বা অধ্যক্ষ, যে নামেই ডাকেন প্রধান শিক্ষক, তাকে হচ্ছে যে ইএমআইএসএলের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডের লগ ইনের অ্যাক্সেস দেওয়া হয়েছে কি না আমি জানি না, তবে লগ ইনের অ্যাক্সেস দেওয়ার কথা। সেখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে তিনি হচ্ছে সব শিক্ষকের তথ্য দেখতে পারবেন, যে কাদের কাদের তথ্য সংশোধন করতে হবে, কী তথ্য সংশোধন করতে হবে, সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করে দেওয়া থাকবে। এবং সেই অনুযায়ী শিক্ষকদের তথ্য সংশোধন করতে হবে। যাদের বড় ধরনের ভুল রয়েছে তারা এখন থেকে তথ্য সংশোধনের প্রস্তুতি নিয়ে নেওয়ার অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেছে বিশেষ করে জাতীয় পরিচয়পত্র, এখানে যদি কোনো ভুল থাকে সেটি সংশোধন করতে অন্ততপক্ষে আপনাকে 1 মাস লাগবে। তো আপনি সেইভাবেই প্রস্তুতি নেবেন যেন আপনি 1 মাসে এপ্রিলের মধ্যে সেটা যেন শেষ করতে পারেন। ফেব্রুয়ারি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কিছুদিন পর মার্চ কিন্তু শুরু হয়ে গেছে, এপ্রিল, অর্থাৎ আমি যদি এখন থেকে ধরি আপনার কাছে 2 মাসেরও কম সময় আছে। তো এই 2 মাসের মধ্যে আপনাকে অবশ্যই তথ্য সংশোধন করতে হবে, বিশেষ করে জন্ম তারিখ, নামের বানান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, মোবাইল নাম্বার, এই কয়টা বিষয় আপনাকে খুব গুরুত্ব সহকারে পরিবর্তন করতে হবে। নামের বানানের ডট কিংবা কমা কিংবা হচ্ছে স্ল্যাশ হাইফেন, এই বিষয়গুলো আপাতত হচ্ছে ইএমআইএসএল স্কিপ করছে, তারা আপাতত এখানে গুরুত্ব দিচ্ছে না, অন্যান্য বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে। তবে অবশ্যই আপনাকে তথ্য সংশোধন করতে হবে। তথ্য সংশোধন না করলে কিন্তু আপনার মে মাস থেকে কিন্তু বেতন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। জি, তানভীর নিশান। শিহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ইনফরমেটিভ কথা আপনার কাছ থেকে আমরা শুনতে পেলাম। আমরা চাই যে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসে যে বেতন, সেটা নিয়ে যেন আর কোনো জটিলতা তৈরি না হয়, আমাদের সবারই প্রত্যাশা এটি। তো দর্শক, শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন দ্য ডেইলি ক্যাম্পাসে। ধন্যবাদ সবাইকে।